৩ বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, ভোগান্তি কমাতে রোববার সমঝোতা স্মারক সই। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা, কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, মার্কিন প্রতিবেদনের তথ্য। রমনা কালী মন্দিরের বর্ধিতাংশের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি, ৩ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় হতাশা, আগামী বছরের ২৬শে মার্চ প্রকাশ, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। অটোমোবাইল খাতে ২০ বছরের কর অব্যাহতি, কারখানা স্থাপন করছে বিশ্বখ্যাত নির্মাতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। শেষ হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিশেষ আয়োজন, মহাবিজয়ের মহানায়ক। ৩ বছর পর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আর এ বিষয়ে রোববার সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশের নতুন শ্রমবাজার উন্মুক্ত হবে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর জট খোলে গেল সেপ্টেম্বরে। কথা হয় আগে সমঝোতা স্মারক সই, তারপর যাবে শ্রমিক। এরই ধারাবাহিকতায় রোববার হতে যাচ্ছে সমঝোতা স্মারক সই। এতে ভোগান্তি কমার পাশাপাশি খরচও কমবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এমওইউ পরশুদিন হবে, সব ঠিকঠাক থাকলে ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে সকল বিদেশগামী কর্মীকেই অনলাইনে নিবন্ধিত হতে হবে, আর এটি শুরু হবে মালয়েশিয়াগামী কর্মীদের মাধ্যমে। তো ডাটা ব্যাংক গোয়িং এর জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সহ যেসব দেশের কর্মীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করারও নির্দেশ দেন মন্ত্রী। মোস্ট প্রবাবলি যাদের 10 বছর পুরো হয়ে গেছে, তাহলে দেন ইট বিকামস এ নিউ পাসপোর্ট। নিউ পাসপোর্ট হলে ইট হ্যাজ টু বি ওই ফুল প্রসেসে যেতে হবে। আর নিউ পাসপোর্ট শুধু ইলেকট্রনিক পাসপোর্ট ইস্যু হচ্ছে। যারা অবৈধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার ব্যাপারে আপনি ওদেরকে বলেন কি আমাদেরকে লিখতে, আমরা ডাইরেক্টলি হোম মিনিস্ট্রিকে লিখবো। আসছে ফেব্রুয়ারিতে গ্রিসের সাথেও কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসের ভিতরে উই উইল হ্যাভ এন এমওইউ। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ২০২০ সালে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কমেছে। একই সঙ্গে বেড়েছে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত ও গ্রেফতারের ঘটনা। বছরটিতে মাত্র ৩টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটলেও কারো মৃত্যু হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ও জঙ্গি দমনে ধর্মীয় শীর্ষ নেতাদের যুক্ত করে কর্মসূচি পালনের প্রশংসা করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করার লক্ষ্য নিয়ে গেল বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে নতুন জাতীয় সন্ত্রাসবাদ দমন ইউনিট। শুধু অভিযানই নয়, জনসচেতনতামূলক ভিডিও তৈরি করে তারা জানান দেয় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের নানা পদক্ষেপ। বর্তমান সরকারের এমন কার্যকর পদক্ষেপের কারণেই ২০২০ সালে বড় ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি বাংলাদেশে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২০ কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম শীর্ষক প্রতিবেদনে উঠে আসে এরকম নানা তথ্য। এতে বলা হয়, গেল বছর মাত্র ৩টি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকায় ঠেকানো গেছে প্রাণহানি। প্রতিবেদনে আরও বলা হয়, তদন্ত ও গ্রেপ্তার তুলনামূলকভাবে বেশি হয়, মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি সন্ত্রাসী তৎপরতা। কার্যকর ভূমিকা পালন করেছে অ্যান্টি টেরোরিজম সংস্থা।
উগ্র জঙ্গিবাদ দমনে মসজিদের ইমাম সহ ধর্মীয় নেতাদের যুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন কর্মসূচি পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। সন্ত্রাসবাদ সম্পর্কে বাংলাদেশ তার জিরো টলারেন্স নীতি এবং দেশের ভূখণ্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। 3 দিনের বাংলাদেশ সফর শেষে দিল্লি ফিরে গেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এর আগে রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে পূজা অর্চনা করেন রামনাথ কোবিন্দ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের শেষ দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রমনা কালী মন্দিরে পৌঁছান। সাথে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে সাথী কোবিন্দ। তাদের স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। পরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেন। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয় ভারতের রাষ্ট্রপতিকে। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন রামনাথ কোবিন্দ। আনুষ্ঠানিকতা শেষে দুপুরে ঢাকা ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী বছরের 26শে মার্চ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে প্রজন্ম 71-এর আলোচনা শেষে মন্ত্রী বলেন, বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ না করলে দায় মুক্তি মিলবে না। দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিজয়ের 50 বছর উদযাপন করল জাতি। শহীদের রক্ত বৃথা যাবে না, এই শপথে উদ্দীপ্ত বাংলাদেশ। এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শুক্রবার বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রজন্ম 71-এর আলোচনা সভা থেকে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার 50 বছরে এসেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কমেনি। মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে আছে বিকৃত তথ্য। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ক্ষোভ ঝরে তাদের কণ্ঠে। ছোট ছোট করে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য ভাষ্যগুলো যদি তারা তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের এই আক্ষেপটি 50 বছর পরে এসে করতে হবে না। বিভিন্ন রন্ধে রন্ধে মুক্তিযুদ্ধের বিরোধীরা ঢুকে পড়ছে, সেটার ব্যাপারে আমরা চাই যে সরকারের ভেতর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগটা গ্রহণ করা হোক। ইতিহাস এখনো সঠিকভাবে সংরক্ষণ না হয় আক্ষেপ জানান ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। বুদ্ধিজীবীর তালিকা চূড়ান্ত হিসেবে পাওয়ার পরে আমার নতুন প্রজন্ম যেন জানতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না করতে পারলে দায় মুক্তি মিলবে না। শহীদ বুদ্ধিজীবীর তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায় মুক্ত হব না। 50টা বছর গেছে, যদিও আমরা কম সময়, তারপরেও তো গেছে 50টা বছর। এই সময়ও তো আমরা আছি, আমরা আমাদের দায় এড়াতে চাই না। অনুষ্ঠান শেষে তালিকা প্রকাশের দিন তারিখ জানান মন্ত্রী। 26শে মার্চের মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করছি যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আমরা প্রণয়ন করতে পারবো। এটা কি পূর্ণাঙ্গ তালিকা? আশা করছি ইনশাল্লাহ। স্বাধীনতা বিরোধীরা চিহ্নিত না হওয়ায় তারা এখন মূলধারার সঙ্গে মিশে গেছে বলে আক্ষেপ করেন তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হলো 2 দিনব্যাপী বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিশেষ আয়োজন মহাবিজয়ের মহানায়ক। দেশের প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে উঠে এসেছে বাঙালির মুক্তি সংগ্রাম, বিজয় ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর অবদান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ বর্ণিল আয়োজন। শিরোনাম মহাবিজয়ের মহানায়ক। মুক্তি সংগ্রাম শহর ও গ্রাম যুদ্ধে যোগ দিল
নাট্যকার মাসুম আজিজের জারি গানে তুলে ধরেন চিরায়ত বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের গাথা। ওই পাক হানাদার বাহিনী তিনি কইলেন এই সাই থেকেই শুরু হবে দেশের উন্নয়নের কাহিনী। জনকের জন্য আবহমান এক দেশ। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় কবিতায় উচ্চারণ করেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের কথা। মঞ্চে গুণী শিল্পীরা গানের সুরে বুনে দেন দেশের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা আয়োজন উপভোগ করেন অপার মুগ্ধতায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দোয়া করেন ৭৫-এ নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যদের জন্য। সম্ভাবনাময় অভ্যন্তরীণ বাজার আর রপ্তানির জন্য সুবিধাজনক ভৌগোলিক অবস্থান, সাথে রয়েছে আকর্ষণীয় কর সুবিধা। এসব বিবেচনায় বাংলাদেশে কারখানা স্থাপনে এগিয়ে এসেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অটোমোবাইল শিল্প নিয়ে তৌহিদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। অটোমোবাইল খাতে বিনিয়োগ করলে মিলছে 20 বছরের কর অব্যাহতি। আছে সম্ভাবনাময় স্থানীয় বাজার। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে গাড়ি রপ্তানিরও সুযোগ অনেক। এসব কারণে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের গাড়ি নির্মাতারা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হয়ে উঠছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে তোলা হচ্ছে অটো হাব। আমি মনে করি যে অটোমোবাইলসের যে বাজার, সেই বাজারটা যদি আমরা ধরতে পারি, আমার মনে হয় যে আমাদের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এটি খুব বড় একটি ভূমিকা রাখবে। এদিকে জাপানি বিনিয়োগের বড় জায়গা হচ্ছে নির্মাণাধীন নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল। টয়োটা, সুমিতোমো, তাওয়াকি সহ কয়েকটি জাপানি প্রতিষ্ঠান সেখানে কারখানা স্থাপন করবে। কয়েকটি কোম্পানিও ইতিমধ্যে বাংলাদেশে তারা কাজ শুরু করেছে। জার্মান বেসড কোম্পানি থেকে যারা ভলভোর সাথে কাজ করে, তারাও আগ্রহ দেখাচ্ছে যে তারা ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশে তৈরি করার সম্ভাব্যতা তারা যাচাই করতে চায়। পিছিয়ে থাকতে চায় না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতিও। শুধু সংযোজন নয়, মিৎসুবিশির সাথে মেড ইন বাংলাদেশ পরিচয়ে গাড়ি উৎপাদনে যাওয়ার চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। জাপানের মিৎসুবিশি কোম্পানি, আপনারা জানবেন যে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, তারা আমাদের সঙ্গে একটি গাড়ি উৎপাদনের জন্য একটি এমওইউ সাইন করেছে। 2025-এর মধ্যে বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের একটি গাড়ি বাংলা কার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সেটি হয়তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে নিয়ে আসতে পারবো। এদিকে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেশীয় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনে আগ্রহী দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে যোগাযোগ অবকাঠামো নির্মাণে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে দাতাদের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তেজগাঁওয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অডিটোরিয়ামে এই সেমিনার। এশিয়ান হাইওয়ে, সার্ক হাইওয়ে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ অভিযাত্রা, সহজ, টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা শীর্ষক সেমিনারে আলোচকরা তুলে ধরেন যোগাযোগ উন্নয়নের নানা চিত্র। নিষ্ঠাবান জনবলের দরকার। বিভিন্ন দেশের সাথে বিভিন্নভাবে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলেন, এই সরকারের সময় দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু অনেক প্রকল্পেই ত্রুটি দেখা দিচ্ছে। এর ফলে অতিরিক্ত অর্থ ও সময়ের অপচয় হচ্ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করতে পরিকল্পনা পর্যায়ে আরও যত্নবান হওয়ার তাগিদ দেন তারা। জাতির পিতা আমার পিঠে ভাবে থাবা দিচ্ছেন,
আর বলছেন বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো। 30 বছরের সামরিক শাসনে আমাদের ঠিক তার রিভার্স কাজটি হয়েছে। সড়ক বানিয়েছি, বিনিয়োগ করেছি, কিন্তু মানটাকে ধরে রাখার জন্য যে গ্রামারটা, এইটা পালন করিনি। আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, অবকাঠামো উন্নয়নকে প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দেন। উন্নত বিশ্বের আদলে শিগগিরই একটি সমন্বিত অবকাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। অচিরেই আশা করি একটি বিশাল ইন্টিগ্রেটেড অবকাঠামো সিস্টেম গড়ে উঠবে, যা আমাদের উন্নত অনেক উন্নয়ন দেশে দেখা যায়। আমাদের এটা হয়ে গেলে আমি আশা করি। উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। মন প্রাণ দিয়ে বিশ্বস্ততার সঙ্গে বন্ধুত্বের পরিবেশে আমরা সমাধান করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বীর বাঙালির অম্লান ইতিহাসের প্রতিচ্ছবি মুক্তিযুদ্ধ জাদুঘর। ৭১-এর মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ব্যবহৃত সরঞ্জাম, বীরত্বপূর্ণ ছবি আর স্মারক মুগ্ধ করে আগতদের। প্রতিষ্ঠার 25 বছর ধরে স্নিগ্ধতা ছড়ানো মুক্তিযুদ্ধ জাদুঘরের কীর্তি তুলে ধরেছেন প্রণব চক্রবর্তী। স্বাধীনতা যুদ্ধের অমর গৌরব গাথার অপূর্ব নিদর্শন রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রবেশের পর দেখা মিলবে ইতিহাসের একাত্তর, ঐতিহ্য আর বহুমাত্রিক আত্মত্যাগের বিরচিত মুহূর্ত। 7 বীরশ্রেষ্ঠের প্রতীক হিসেবে 7টি স্তম্ভ রয়েছে ভবনটিতে। স্থাপত্য শৈলীয় নির্মাণের পরতে পরতে যেমন আছে ভিন্নতা, তেমনি প্রতিটি তলায় অম্লান বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার চেতনা। শিখা চিরন্তনীর দুপাশে তুলে রাখা অগ্নিঝরা যুদ্ধদিনের স্মারক, বিমান আর হেলিকপ্টার। একটি ছবির সঙ্গে আরেকটি ছবির আছে বিশেষ পরম্পরা। এসব দেখে কেউ যাতে সহজেই বুঝতে পারে কেমন ছিল বাঙালির একাত্তর। এই ইনফরমেশনগুলো যদি আমরা না জানতাম তাহলে আমরা কখনো বুঝতামও না যে তারা কিভাবে কষ্ট করে যুদ্ধ করে আমাদেরকে এভাবে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি না থাকতো তাহলে বাঙালি জাতির যে একটি আলামত, মুক্তিযুদ্ধের যে একটি আলামত, সেটা আমরা পেতাম না। মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে ঠিকই পড়ি, বাট জিনিসটা লাইভলি এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসাটা দরকার। মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ট্রানজিস্টার, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্র, দলিল, ছবি, চিঠি কি নেই এখানে। 20,000-এর বেশি স্মারক সংগ্রহ আছে জাদুঘরে। স্মৃতি যেন যুগের পর যুগ কথা বলে স্বাধীনতার হয়ে। অসাম্প্রদায়িক চেতনা বাঙালিত্বের মুক্তিযুদ্ধের যেটাকে তুলে ধরেছে, সেটা ইতিহাসের গভীর থেকে উঠে এসেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে আমরা আহ্বান জানাবো, আসুন, দেখুন, ইতিহাসের সঙ্গে পরিচিত হন এবং এই পরিচয় প্রত্যেকটি নাগরিককে আজকের দিনের তাকে একটা শক্তি দেবে। দিন, মাস, বছর গড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধ জাদুঘর বাঙালি চেতনার অম্লান বাতিঘর। কালের প্রবাহে ৭১ সাল ক্রমশ দূরে চলে যাবে, কিন্তু এর গৌরব, চেতনা আর নিদর্শন মিলান হবে না কোনোদিন। এই জাদুঘরের গ্যালারির মধ্যে হেঁটে যাওয়া মানে হচ্ছে ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে যাওয়া। আর এই ইতিহাসের ভিতর দিয়ে পরিক্রমাটা যখন নতুন প্রজন্মের কোনো সদস্যরা করে, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের পর্ব, তার ভেতরে কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা আলোড়ন জেগে ওঠে। বাঙালির প্রত্যয় আর আত্মবলিদানের অমর প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর আলো ছড়াবে অনন্ত দিন। দীর্ঘ 9 মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে দেশ। যে সকল মুক্তিযোদ্ধার, শহীদদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা, তাদের স্মৃতি সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে, যা দেখলে খুঁজে পাওয়া যায় এক টুকরো বাংলাদেশকে। আর এ সকল স্মৃতি সমৃদ্ধ করবে প্রজন্ম থেকে প্রজন্মকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। নামেই ফুটপাত, কিন্তু জনগণ হাঁটেন রাস্তা দিয়ে। কোথাও মূল সড়ক দখল করে বসেছে বাজার। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকার 2 সিটি কর্পোরেশনে ফুটপাত আছে 515 কিলোমিটার। উত্তর সিটির 223 কিলোমিটারের মধ্যে হাঁটার অনুপযোগী 47%, আর দক্ষিণের 292 কিলোমিটার ফুটপাতের দখলে গেছে 62%।
সব মিলে আমাকে 150 টাকা যায়। বসে তো বেআইনি জায়গায় রাস্তার মধ্যে বহা না, পুলিশ তো দাওয়াই। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পর্যন্ত 300 গজের মধ্যে দোকান বসেছে 113টি। ফুটপাত দখল, রাস্তা দখল, গাড়িগুলোর সাথে ধাক্কা লাগে, মানুষের সাথে মানুষের তাহলে চলাফেরায় সমস্যা। 120 ফুটের রাস্তা বহু আগেই গায়েব হয়েছে দখল দৌরাত্মে। সময় মতন যেতে পারতেছে না, অনেক যানজট লেগে যাচ্ছে, রাস্তার প্রায় অর্ধেকটা দখলে নিয়েছে। মানুষ যখন হাটে একটা মহিলা নিয়ে তখন বাসের থেকে বাড়ি খায়। এখন রাস্তার মাঝে দোকানদারি হতে তো আমাদেরই কষ্ট। ওরা বলতেছে কি পুলিশের টাকা দিই। বাস, অ্যাম্বুলেন্স, বিভিন্ন যানবাহন চলাচলের ব্যাপক সমস্যা। যদি ফুটপাত ক্লিয়ার থাকতো তাহলে অবশ্যই ফুটপাত দিয়ে চলাফেরাটা করতাম, মেইন রাস্তায় আর আসা লাগতো না। গুলিস্তানের কথা তো বলাই বাহুল্য, এলাকার ফুটপাত দখলে গেছে বহু আগে। মূল রাস্তায় 3টি সারিতে বসেছে রকমারি দোকান, 2টি রাস্তা একেবারেই বন্ধ। এমন কোনো পণ্য নেই যা মেলে না এই বাজারে। গাণিতিক হারে উচ্ছেদ হলেও পুনরায় হকার বসেছে জ্যামিতিক হারে। এমনও হয়েছে মানে ওড়নাটা পিছন থেকে টেনে, দুইটা অনেক মারাত্মক সমস্যা। এক পাশে হকার বসে, এক পাশে তো বন্ধু স্যার, এই পাশে তো আটকাই দিচ্ছে। টাকা দিয়ে বসতে হয়, অনেক সময় দেখা যায় রিক্সা পায়ের উপর দিয়ে উঠাই যেতে চাইতেছে, বাস পায়ের সামনে দেয়, মানে সাইড হতে গেলে ওনাদের ধাক্কা দিতে হইতেছে। দক্ষিণের মেয়র বলছেন শিগগিরই দূর হবে রাস্তার জট। এই লক্ষ্যে এরই মাঝে আমরা কাজ আরম্ভ করেছি। আমরা 51টি চৌরাস্তা আমরা চিহ্নিত করেছি। আশা করব পুলিশ প্রশাসন এ ব্যাপারেও আমাদেরকে সহযোগিতা করবে, এর জন্য নির্বিঘ্নে পথচারীরা ব্যবহার করতে পারে। মিরপুর উত্তরা পুরান ঢাকার ফুটপাত দখল হয়েছে 48%। বছর জুড়েই তাই যানজটে নাকাল ঢাকার মানুষ। এতদিন ছিল শুধু ফুটপাত দখল, সম্প্রতি সেই দখলের মাত্রা এতটাই ছাড়িয়েছে যে এখন প্রধান সড়কেও চলে এসেছে যানজট। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১ মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা যুদ্ধদিনের কথা ঢাকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাশারের কাছ থেকে তুলে এনেছেন আহমেদ বাবু। দাম দিয়ে কিনেছি বাংলা। তো 7ই মার্চের ভাষণের পরে আমরা আস্তে আস্তে ঢাকা ছেড়ে গ্রামে চলে যাই। গ্রাম থেকে আস্তে আস্তে আমরা সংঘবদ্ধ হইয়া আমরা ফেনী দিয়ে ঢুকি। ভারতে চোত্তাখোলায় আমি ওখানে ট্রেনিং গ্রহণ করি। সেক্টর হইল 2 নম্বর সেক্টর। সাব সেক্টর কমান্ডার জাফর ইমাম সাহেব, সাব সেক্টর কমান্ডার, ওনার অধীনেই আমি ফেনীতে যুদ্ধে অংশগ্রহণ করি। ফেনীর পরশুরাম এবং সীমান্ত এলাকা আমরা বিভিন্ন সময় যুদ্ধে অংশগ্রহণ করি। যেহেতু নাকি ওটা বর্ডার সাইড, সবসময় ওখানে যুদ্ধ লেগে থাকতো, যুদ্ধ প্রতিদিনই হতো, এখানে কোনো দিন বাধা ছিল না। সীমান্ত এলাকায় পাকিস্তান আর্মির সাথে, রাজাকারদের সাথে, মালয়েশিয়াদের সাথে আমাদের যুদ্ধ হতো। সুরপুর ব্রিজ ছেড়ে আমরা ছাগলনাইয়াতেও একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমরা আমাদের সাথে যুদ্ধে 6 জন মালয়েশিয়া নিহত হয়, আমাদের 2 জন আহত হয়, সেখানে শহীদ হয়নি। এটা হলো আমার স্মরণীয় যুদ্ধ। চেলোনিয়া বর্ডারে যুদ্ধ করেছি পাকিস্তান আর্মির সাথে, এবং রাজাকারদের ক্যাম্প উড়িয়ে দিয়েছি বহু জায়গায় আমরা সহযোদ্ধারা সহ। এবং ওই পরশুরামের যে যুদ্ধ সেখানে অংশগ্রহণ করেছি। পরশুরামে বিশেষ করে অনেক বড় যুদ্ধ হয়েছে। মে মাসের শেষের দিকে 23-24 2 দিন কন্টিনিউ সেনাবাহিনীর সাথে আমাদের যুদ্ধ। এটা হলো আমার স্মরণীয় ঘটনা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা অস্ত্র জমা দিয়ে আমরা যার যার অবস্থানে চলে যাই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 2 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এই ঘটনা ঘটে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, ভোররাতে শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি অটোতে ইটভাটায় কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশ এই অভিন্ন সত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ মন্তব্য করেন তিনি। বলেন, 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের 200 বছর পর মেহেরপুরের আম্রকাননে 17 এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়। কালকিনি পৌর মেয়র SM হানিফের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সর্দারের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তহমিনা বেগম উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। হারিয়ে যাওয়া আরও 8 প্রজাতির দেশি মাছ ফিরিয়ে আনার চেষ্টা করছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI। এর আগে বিলুপ্ত প্রায় 31 প্রজাতির মাছের সফল প্রজননে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছ ঘিরালু, ঘাওড়া, গাংট্যাংরা, বোল, জারুয়া, বেলে, কুরসা ও আংরা আবারও ফিরিয়ে আনার গবেষণা চালাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর বিজ্ঞানীরা। এই সব মাছগুলো আমরা নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন হাওর এলাকা থেকে আমরা সংগ্রহ করি এবং আমাদের যে মজুদ পুকুর আছে সেখানে আমরা নিয়ে এসে বিভিন্ন সুষম খাবারের মাধ্যমে আমরা এগুলোকে লালন পালন করে থাকি। এর আগে বিলুপ্ত প্রায় 64টি প্রজাতির দেশি মাছের মধ্যে 31 প্রজাতির মাছের সফল প্রজনন শেষে মাঠ পর্যায়ে চাষের জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজে অংশ নিতে পেরে খুশি নবীন বিজ্ঞানীরা। ছোট মাছ আমরা জানি পুরোটাই পুষ্টিগুণ সমৃদ্ধ, তো আমরা এই কাজের সাথে জড়িত হতে পেরে আসলেই আনন্দ বোধ করি। মাঠ পর্যায়ে এবং ল্যাবরেটরি দুই জায়গাতেই হচ্ছে। আমরা আশা করতেছি যে আমাদের ভবিষ্যতে আমাদের এই প্রকল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। দেশীয় ছোট মাছ পুষ্টিগুণে ভরা, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের শরীর গঠনে এসব মাছ খুবই সহায়ক, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। প্রত্যেকটা ছোট মাছে যে পরিমাণে রিকমেন্ডেড নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল দরকার প্রত্যেকটাতে সেই পরিমাণে রয়েছে। দেশের মিঠা পানি 260 প্রজাতির মাছের মধ্যে ছোট মাছ 143টি, যার মধ্যে বিলুপ্ত প্রায় 64টি প্রজাতি। হারিয়ে যাওয়া এসব মাছ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান BFRI মহাপরিচালক। তবে ইতিমধ্যে 31টি মাছের প্রজনন এবং চাষাবাদ কৌশল উদ্ভাবন করেছে। আমরা এখন আরও 8টি মাছ নিয়ে কাজ করতেছি। এটির মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশীয় সকল মাছকে পুনরুদ্ধার করা, মানুষের খাবার টেবিলে ফিরিয়ে আনা। বছরে দেশে মাছের উৎপাদন 45 লাখ টনের বেশি। বিলুপ্ত প্রায় প্রজাতিগুলো ফিরিয়ে আনা সম্ভব হলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা গবেষক ও বিজ্ঞানীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দুই সপ্তাহের ব্যবধানেও কমেনি চালের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা বেশি দরে। আর পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও রসুন, আদা, শুকনা মরিচ সহ বিভিন্ন ধরনের ডালের দাম ঊর্ধ্বমুখী। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চালের বাজারে ঊর্ধ্বগতি, কমছে না দাম। প্রতি কেজির দাম বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা। রাজধানীর কারওয়ান বাজার এবং বাবুবাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে নাজির শাল বিক্রি হচ্ছে 60 টাকায়, মিনিকেট 58 থেকে 60 এবং 28 চাল বিক্রি হচ্ছে 48 টাকায়। যে মিনিকেট 1 মাসের ব্যবধানে প্রায় 150 টাকা 200 টাকা প্রতি বস্তায় বেশি নিচ্ছে। মিলারদের একটাই অজুহাত, ধান পাওয়া যায় না, চালের দাম বেশি। তো ধান যদি পাওয়া না যায়, চালের দাম বেশি কেন হবে? বাজারে 95 টাকার মসুর ডালের দাম 10 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 105 টাকায়। এছাড়া ছোলা, মুগ, অ্যাঙ্কর ডালের দাম বেড়েছে কেজি প্রতি
5 থেকে 7 টাকা। আর প্রতি কেজি গুঁড়ো দুধের দামের সাথে যোগ হয়েছে 20 থেকে 30 টাকা। গত সপ্তাহে মসুর ডাল মোটাটা ছিল 80 টাকা 81 টাকা, আর এই সপ্তাহ হচ্ছে আপনার 90 টাকা। 90 টাকা থেকে আবার এটা এখন 95-96 টাকা বিক্রি করতেছি আমরা খুচরা। এই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন এবং আদা। কেজি প্রতি 15 টাকা বেড়েছে শুকনো মরিচের দাম। গত 2 সপ্তাহে রসুন ছিল 100-110, আর এই 2 সপ্তাহ যাবত রসুন 30 থেকে 40 টাকা কেজিতে বাড়তি। আদা এই সপ্তাহে মনে হয় আমাদের কেজিতে 20 টাকা থেকে 30 টাকা বেশি, আর মরিচ আপনার হলো কেজি প্রতি আপনার 20 থেকে 30। গরু ও খাসির মাংসের বাজার অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 250 টাকায়, কাতলা 350, চিংড়ি 500 থেকে 700 টাকা। বেড়েছে ইলিশের দামও। এই সপ্তাহে বেশি 1200-1300 টাকা কেজি বেচতেছি 1 কেজি সাইজের মাছ, আর 800-900 গ্রাম মাছ এটা আমরা বেচতেছি 1000 টাকা কেজি। তবে শীতকালীন সবজির দাম আছে ক্রেতার নাগালেই। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী নিরস্ত্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বিজয়ের পর কিছু অস্ত্র পাওয়া যায় রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর ও বাঙালি সেনাবাহিনীর বিদ্রোহের ফলে। বাকিটা পাওয়া যায় মিত্রদেশের সহযোগিতা ও পাকিস্তানি সেনাদের পরাজয় করে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র নিয়ে তপু শাহিন মিয়ার ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 3 বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, ভোগান্তি কমাতে রোববার সমঝোতা স্মারক সই। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা, কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, মার্কিন প্রতিবেদনের তথ্য। রমনা কালী মন্দিরের বর্ধিতাংশের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি, 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় হতাশা, আগামী বছরের 26শে মার্চ প্রকাশ, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এবং অটোমোবাইল খাতে 20 বছরের কর অব্যাহতি, কারখানা স্থাপন করছে বিশ্বখ্যাত নির্মাতারা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।